বাঘের গর্জনের মতো বজ্রধ্বনি আর বিদ্যুৎ চমকানোর আলোয় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ধরণী। এরই মধ্যে দিয়ে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে ইরফাত। সিনথিয়াও বসে আছে আগের মতো করে চুপচাপভাবেই। গাড়ি কোন দিকে চলছে তার জানা নেই। ইরফাত ঠিক কী কারণে তাকে বাহিরে নিয়ে এসেছে তারও জানা নেই। এখন তারা কোথায় যাচ্ছে তাও সে জানে না। জিজ্ঞেস করার প্রয়োজনও মনে হচ্ছে না। তার শুধু অনুভব হচ্ছে স্বস্তিই পাচ্ছে, মন ভরে শ্বাস নিতে পারছে। এই কয়দিনে দম বন্ধকর পরিবেশে থাকতে থাকতে সে যে পাগল প্রায় হয়ে গেছে। তাই আজ গন্তব্য জানার প্রয়োজন নেই তার, সময় জানার ইচ্ছে নেই, কখন ফিরবে তাও জানার ইচ্ছে নেই, কিছুই জানতে চায় না। আবহাওয়া পরিবর্তন ও গাড়ি চলা এসির জন্য হঠাৎই একরাশ ঠান্ডা জেঁকে ধরে সিনথিয়াকে। শীত লাগা শুরু হয় সিনথিয়ার। নিজেকে গুটিয়ে নিয়ে জড়সড় হয়ে সে বসে আছে। ইরফাতের পূর্ণ দৃষ্টি সামনের দিকে। ফাঁকা রাস্তা, বৃষ্টির ভারী ফোঁটাগুলো গাড়ির কাচের উপর খেলা করছে। এক ফোঁটা পানি টুপ করে পড়ে আবারও উপরে ছিটকে উঠেছে। এভাবে বৃষ্টির প্রতিটি ফোঁটা গাড়ির কাছে পড়ে আবছা হয়ে আসছে গ্লাস। গাড়ির ওয়াইপার ভারী বর্ষণের ছাপ মুছতে বৃত্তাকার গতিতে উঠানামা করছে। সিনথিয়ার আরও জড়সড় হয়ে বসে। গাড়ির ভিতরে কোনো আলো জ্বালানো নেই। আকাশ বেড়ে বের হওয়া আলোর ঝলকানিতে কিছুক্ষণের জন্যই আলোকিত হয় গাড়ির ভিতর। সিনথিয়া অনেকটাই কাছুমাছু হয়ে বসে আছে। আর চোখে দেখে ইরফাত। তারপর শীতল গলায় বলে, আর ইউ ওকে? সিনথিয়া তৎক্ষণাৎই ইরফাতের দিকে তাকায়। ক্ষীণ স্বরে বলে, আনিজি লাগছে? সিনথিয়া মাথাটা মৃদু জাকিয়ে বলে, না। ভয় পাচ্ছ? শব্দটি শুনে প্রথমবারের মতো সিনথিয়ার মাথায় আসে। এই এই শুনশান নীরব রাস্তা, কয়টা বাজে তাও জানা নেই। তার উপর ঝুম বৃষ্টি, রাস্তাঘাট প্রায় ফাঁকা। কী কারণে আর কোথায় যাচ্ছে তাও জানা নেই। গাড়িতেও আলো নেই। এই আবছা আলোয় পাশে বসে আছে অল্প দিনের পরিচিত এক বলিষ্ঠ পুরুষ। ভাগ্যের নির্মম পরিহাসে অন্য পুরুষের প্রতারণার জালে বিশ্বাস, ভরসা, ভালোবাসা, মান সম্মান সব কিছু হারিয়ে বসে আছে সে। এক নম্র ভদ্র মুখোশধারী পুরুষের মায়াজালে ফেসে যাওয়া মানবীর এই আধারের জন্য পুরুষের পাশে বসে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তার ভয় তো দূর, ভয়ের কথাটাও একবারও মনে হলো না। তার কি ভয় পাওয়া উচিত ছিল না? এতটা পথ পাড়ি দেওয়ার পরেও কেন এই কথাটি তার মাথায় আসলো না? কি ভয় লাগছে? সিনথিয়া মাথা দুদিকে নাড়িয়ে বলে, না। আবছা আলোয় আবারও বেশি আসে হিমশীতল পুরুষালী গলা। লাইট অন করব? সিনথিয়া এবার দুটানায় পড়ে। তার এই মুহূর্তে কি বলা উচিত? হ্যাঁ বললে ইরফাত কী ভাববে, আর না বললেই বা কী ভাববে? কিছুক্ষণ মনের সাথে বোঝে সিনথিয়া। তার আলো না থাকাতেই ভালো লাগছে, সব কিছু ভালোভাবে অনুভব করতে পারছে। আলো জ্বালালেই বরং তার সংকোচ হতো। সে প্রথমবার নিজের ভালো লাগার দিকটাকে গুরুত্ব দিল। তারপর মাথা জাকিয়ে মুখে বলল, এরকমই ভালো লাগছে। বলেই আবার নিস্তব্ধতায় ডুবে যায় সিনথিয়া। ইরফাত এসি অফ করে। তার আবার হিমশীতল গলা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি, কী কারণে নিয়ে যাচ্ছি একবারও তো জিজ্ঞেস করলে না? সিনথিয়া উত্তর দিতে পারে না। এর কোনো উত্তর তার কাছে নেই। সে শুধু জানে তার স্বস্তি লাগছে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। এর বাহিরে তার কিছু জানার নেই আজ। আজ তার আর কোনো ভয় কাজ করছে না, সংকোচও হচ্ছে না। কিন্তু কেন? সে উত্তর তার কাছে নেই। রাফির সাথে কখনো রাতে কোথাও যাওয়া হয়নি, খুব বেশি সময় কাটানোও হয়নি। প্রেমিক হওয়া সত্ত্বেও বুকের মতো একটা ভয় কাজ করত, যদি কোনো অঘটন ঘটে। কিন্তু সে ভয়টাও অল্প দিনের পরিচিত পুরুষের পাশে বসে হচ্ছে না। কেন? সে উত্তর তার কাছে নেই। সে দৃঢ় গলায় উত্তর দিল, প্রয়োজন ছাড়া একজন এসপি জেলখানার আসামিকে নিয়ে কোথায় যায়? বাহ, ভালোই তো লজিক দিলে। আমি তো ভেবেছিলাম তুমি কথাই বলতে জানো না, পিচ্ছি মেয়ে। সিনথিয়া আবছা আলোতে নিচের দিকে তাকায়। কোন অ্যাঙ্গেলে তাকে পিচ্ছি মনে হয়? 22 চলে তার বয়স। 5 ফিট 3 ইঞ্চি মেয়েকে কি করে পিচ্ছি লাগে? অনেকটা পথ যাওয়ার পর গাড়ি থামায় ইরফাত। পকেট থেকে ফোন বের করে। তারপর একটি নাম্বারে ডায়াল করে দৃঢ় গলায় বলে, চেক ইন বক্স। তারপর আবার গাড়ি স্টার্ট দেয় ইরফাত। 30 মিনিট পর গাড়ি রাস্তার সাইডে পার্ক করে। আগের নম্বরে কল দিয়ে বলে, রেডি? জি স্যার, 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিটের মাথায় একজন ওয়েটার আসেন। ইরফাতের গাড়িটি একদম রেস্টুরেন্টের কাছাকাছি দাঁড় করানো। গাড়ির সাইড ডোরটি খুলে দেয় ইরফাত। একজন ওয়েটার ইরফাতের সাথে কৌশল বিনিময় করেন। পূর্ব পরিচিততা বোঝাই যাচ্ছে। ওয়েটারের হাতে একটি ট্রে। হাতে থাকা ট্রে ইরফাতের দিকে এগিয়ে দেয়। ইরফাত ট্রে কোলের উপরে তুলে নেয়। তারপর এক হাতে গাড়ির দরজা টেনে বন্ধ করে দেয়। ওয়েটার বলেন, স্যার ম্যাডামকে নিয়ে ভিতরে বসতেন? নো থ্যাঙ্কস। ওয়েটার চলে যায়।
ট্রেতে থাকা স্যুপের পেয়ালার চারপাশে রুমাল পেঁচিয়ে নেয় ইরফাদ। তারপর সিনথিয়া দু হাতের মাঝখানে দেয়। ধরো, সাবধানে। সিনথিয়া 10 আঙ্গুলের আলিঙ্গনে ধরে উষ্ণ রুমাল পেঁচানো পেয়ালা। গরম হয়ে ওঠার শুভ্র রুমালের উষ্ণ স্পর্শে সিনথিয়ার হিমশীতল হাত দুটো যেন প্রাণ ফিরে পায়। গরম দো ওঠা থাই স্যুপের লোভনীয় দৃশ্য, সাথে মাশরুম, স্পাইসি চিকেন আর অন্থন। তবে খাওয়ার চেয়ে ঠান্ডা ঠান্ডা অনুভূতির মধ্যে স্যুপের উষ্ণ পেয়ালা ধরে সিনথিয়ার বেশ আরাম লাগছে। এই ভেজা ভেজা আবহাওয়া একটু উষ্ণের আঁচের যেন ভীষণ প্রয়োজন ছিল। তার ইরফাদ বুঝলো কী করে? সে কি সবই বুঝতে পারে? এই বৃষ্টি ভেজা দিনে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে রিমা। ফিসফিসিয়ে প্রিয় মানুষের সাথে কথা চালিয়ে যাচ্ছে সে। শুভ্র, কাল একটি রিকোয়েস্ট রাখবে আমার? বলো। অনেক দিন হলো তোমার সাথে মিট করি না। কাল একবার আসবে? ভেবে দেখব। তোমার কি আমার জন্য মায়া লাগে না? কি মনে হয় তোমার? তুমি অনেক নিষ্ঠুর, পাষাণ। না হলে কি আর দেখা না করে থাকতে পারো? তাই? দেখা করলে মায়া বাড়ে। তখন দূরে থাকতে কষ্ট হয়। দূরে থাকতে বলে কে? আর একটা মাস, তারপরেই অপেক্ষার দিন শেষ। আর একটু ধৈর্য ধরো। ঝুম বৃষ্টি, ঘন অন্ধকার রাস্তা। রাস্তার দুধারে লম্বা লম্বা গাছ। বিদ্যুৎ চমকানোর আলোয় দেখা যাচ্ছে দমকা হাওয়ার গাছের ডগায় এপাশ ওপাশ হেলে পড়ছে। আর মধ্য দিয়ে গাড়িটি যেন আপন গতিতে ছুটে চলেছে। তারা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সিনথিয়া জানে না। সে শুধু নিষ্পলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। রাস্তাটি মনে হচ্ছে কোনো গ্রামের। শহর থেকে গ্রামের রাস্তায় চলে এসেছে গাড়ি, অথচ সিনথিয়ার কোনো হেলদোল নেই। সে যেন নিশ্চিন্ত, শতভাগ নিরাপদ। কোথা থেকে আসছে এত বিশ্বাস, এত ভরসা, তা তার জানা নেই। তার শুধু মনে হচ্ছে গাড়ি না থামুক, গাড়িটা চলুক অনন্তকাল। সাথে সাথে ইরফাদ গাড়ি থামায়। সিনথিয়ার ইচ্ছেতে ভাটা পড়ে। ইরফাদ একটা ছাতা হাতে গাড়ির দরজা ঠেলে বাহিরে বের হয়। সিনথিয়া সেদিকে তাকায়। ইরফাদ সিনথিয়াকে বলে, খুব ইম্পর্ট্যান্ট কাজ, 5 মিনিট বসো। হ্যাঁ? সিনথিয়া মাথা নাড়ায়। ছাতা হাতে দূরে দাঁড়ায় ইরফাদ। তারপর প্রভাত রঞ্জন সরকারের নাম্বারে ডায়াল করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরফাদ, সব ঠিক আছে? জি স্যার, কিন্তু তোমার প্ল্যান এতে কোনো কিছু পাওয়া যায়নি। প্ল্যান বি ট্রাই করো। জি স্যার। আর কোনো তথ্য পেয়েছো? স্যার, যা গেস করেছিলাম তাই হয়েছে। থানার বাইরে থেকে একটা গাড়ি পিছু নিয়েছিল। পুরো জার্নিতে গাড়িটি আশেপাশেই ছিল। সিনথিয়ার সাইড গ্লাস ওপেন থাকায় তাদের তীক্ষ্ণ দৃষ্টি সিনথিয়ার উপর ছিল। বিষয়টি পুরোপুরি নজরে আসায় আমি গাড়ি স্লো মোশনে রাখি। এতে পিছনের গাড়ি সামনে চলে যায়, তারপর আমি তাদের পিছু নিই। খানিকটা যাওয়ার পর বৃষ্টি শুরু হয়। তারা গাড়ি ফেলে পালিয়ে যায়। গাড়ির নাম্বার রেখেছি। তবে প্রশ্ন হলো, আজ যে সিনথিয়া লকআপের বাহিরে, তা তারা জানলো কী করে? এমন তো নয় যে সারাদিন মেয়েটির খোঁজেই তারা বসে থাকে। তার মানে দাঁড়াচ্ছে লকআপের দায়িত্বরত কেউ সিনথিয়ার সব নিউজ বাহিরে পাঠায়। আমাদের তাকে খুঁজে বের করতে হবে। ওকে, এদিকটা আমি দেখছি। তুমি প্ল্যান বি ট্রাই করো। অল দ্য বেস্ট। ওকে স্যার। ইরফাদ পুনরায় গাড়িতে বসে। একটানে পার হয়ে যায় অনেকটা পথ। তারপর আবারও গাড়ি দাঁড় করায়। বৃষ্টি থামার কোনো নাম নেই, যেন এই বৃষ্টির পথ শেষ হওয়ার নয়। ইরফাদ একটা ব্যাগ থেকে ছোট ফ্লাক্স বের করে পাশাপাশি সিনথিয়াকে বলে, কফি খাবে? সিনথিয়া পাশ ফিরে তাকায়। তার উত্তরের অপেক্ষা না করেই ইরফাদ গাড়ি থেকে নামে। ইরফাদ সিনথিয়ার পাশে দরজা খুলে দেয়। মাথার ইশারায় বাহিরে বেরিয়ে আসতে বলে, কাম। সিনথিয়া কিছুক্ষণ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই জম বৃষ্টিতে বাহিরে কেন যেতে হবে? তারপর বেশি কিছু না ভেবে বাহিরে বের হয়। আরেকটি ছাতা সিনথিয়ার দিকে বাড়িয়ে দেয় ইরফাদ। সিনথিয়া ছাতা হাতে সাবধানে পা ফেলে ইরফাদের দেখানো পথ অনুসরণ করে। ফিসডালা ভেজা রাস্তার কোনা ঘেঁষে দাঁড়িয়ে আছে সে। রাস্তার ধার ঘেঁষে অসংখ্য সারি সারি গাছ। বাতাসে দুলছে ডালপালা। রাস্তার পাশেই খাল। বৃষ্টির ফোঁটাগুলো খালের পানিতে লাফালাফি করছে। আকাশ থেকে ক্ষণে ক্ষণে আসা আলোতে এতটুকুই দেখতে পাচ্ছে সিনথিয়া। ইরফাদের চোখের ইশারায় আরেকটু কোনা ঘেঁষে দাঁড়ায় সিনথিয়া। ইরফাদ শান্ত গলায় বলে, ছাতাটা ক্লোজ করে আমাকে দাও। সিনথিয়া ইরফাদের কথা মতো কাজ করে। ইরফাদ ছাতাটা রাস্তার উপর রাখে। তারপর আবার শীতল গলায় বলে, জুতো খুলে সাইডে রাখো। আর কফি মগটা নাও। সিনথিয়া জুতা খুলে সাইডে রাখে। কফির শূন্য মগটা হাতে নেয়। মাথার উপর ছাতা ধরে আছে ইরফাদ। বৃষ্টির ছাট তীর্যকভাবে পড়ায় ভিজছে দুপায়ের পাতা। বরফ সিক্ত পানির স্পর্শে কেঁপে ওঠে সিনথিয়া। ইরফাদ ফ্লাক্স থেকে গরম কফি ঢেলে সিনথিয়ার হাতে থাকা কফি মগে দৃঢ় গলায় বলে ওঠে, চোখ বন্ধ করো। সিনথিয়া কোনো কিছু না ভেবেই চোখ জোড়া বন্ধ করে নেয়।
তার কারণ জানা নেই, সে শুধু জানে ভীষণ ভালো লাগছে। পিছন থেকে ইরফাদের বরফ শীতল গলা। মনে করো নিস্তব্ধ নির্জম জুম বৃষ্টির রাতে তুমি একা এখানে দাঁড়িয়ে আছো। সিনথিয়া অনুভব করে মাথার উপর কান্নারত খোলা আকাশ, নির্জন নিস্তব্ধ রাস্তায় কোন ছাতার উপরে অনবরত পড়তে থাকা জুম বৃষ্টির টুপটাপ শব্দ, পায়ের উপর পড়তে থাকা বৃষ্টির শীতল স্পর্শ, হাতের মধ্যে ক্রমে বেড়েও যাওয়া উষ্ণ অনুভূতি, হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ বাতাস। সিনথিয়ার শ্বাস ঘন হয়ে আসে। এত সুন্দর অনুভূতির সাথে এই প্রথম সাক্ষাৎ তার। পেছন থেকে ভেসে আসা ইরফাদের গলা আবারও হিমশীতল। লম্বা শ্বাস নাও তো। ইরফাদের কথা মতো সিনথিয়া লম্বা করে শ্বাস টেনে নেয়। সিনথিয়ার ভিতরে আনাচে কানাচে একটা শীতল অনুভূতিতে ভরে ওঠে। শরীর হয়ে ওঠে হিমশীতল, পা থেকে মাথা অবধি শিরশিরিয়ে ওঠে। এত সুন্দর স্নিগ্ধ পরিবেশে এমন অনুভূতি তার জীবনেই প্রথম। অজানা কারণে শরীর হিম হয়ে আসে। সিনথিয়া অদরের স্পর্শে শুষে নেয় ধোয়া ওঠা উষ্ণ তেতো স্বাদের কফি। ভেতর থেকে একটা চাঙ্গা অনুভূতি ধরা দেয়। এত ভালো কোনোদিন তার লাগেনি। তারপর মনোমুগ্ধকর শান্ত নীরব পরিবেশের চোখ বন্ধ করে বৃষ্টি শব্দ শুনে ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে হঠাৎ ইরফাদের ফোন আসে। ফোন করেন গারদের দায়িত্বরত বিশ্বস্ত একজন মহিলা পুরুষ। স্যার বলুন। মিস সিনথিয়ার হাতে একটি চিঠি দেখা গেছে। তিনি খুব চুপি চুপি সেই চিঠি পড়তে চেয়ে আমার চোখাচোখি হয়েছেন। আমার চোখের আড়ালে এই চিঠি মিস সিনথিয়ার হাতে পৌঁছে দিয়েছে কেউ। কে বা কারা সাহায্য করছে জানি না, তবে চিঠিটা পড়ার পর মেয়েটি দীর্ঘ সময় চুপচাপ বসেছিল। আমার মনে হলো বিষয়টি আপনাকে জানানো উচিত। চিঠিটা কোনোভাবে কি নিতে পারবেন? তবে মেয়েটিকে জানতে দেওয়া যাবে না। জানিয়ে নেওয়াটা সহজ, তবে না জানিয়ে নেওয়াটা তো টাফ স্যার। ওকে, আপনাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব, আপনি শুধু হেল্প করবেন। সেদিন চুপি চুপি কারাগারে ঢুকেছিল ইরফান। দায়িত্বরত পুলিশের সহযোগিতা নিয়েও চিঠি হাতে পায়নি সে। আজ সিনথিয়াকে কারাগারের বাহিরে নিয়ে আসার প্রথম উদ্দেশ্য ওই চিঠি প্ল্যান এ। সিনথিয়াকে বাহিরে বের করে আনবেন ইরফান। দায়িত্বরত মহিলা সিনথিয়া সব তন্ন তন্ন করে খুঁজবেন। চিঠি পাওয়া গেলে তার একটা কপি করে নেবেন, আসলটা আগের জায়গায় রাখবেন। তবে প্ল্যান এ কাজ করেনি। চিঠিটা সেখানে রেখে আসেনি সিনথিয়া। প্ল্যান বি, প্ল্যানে কাজ না করা মানে হলো চিঠিটার মেয়েটির কাছেই আছে। এক্ষেত্রে ইরফান চায় চিঠিটা এমন কৌশলে দেখবে যাতে করে মেয়েটি না জানে। এতে যে কোনো সত্য সহজে বেরিয়ে আসবে। প্ল্যান বি এর কাজ শুরু হয়েছে। কফিতে মেশানো ট্যাবলেটের কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে সিনথিয়ার মাথা ঘুরছে। সে তড়িঘড়ি করে এসে গাড়িতে বসে। ইরফাত বসে পাশে। 2 মিনিটের মাথায় সিনথিয়ার জ্ঞান হারায়। ইরফাত ভালোভাবে পর্যবেক্ষণ করে, সত্যি জ্ঞান নেই। ইরফাত একজন নার্সের নাম্বারে ফোন দেয়। রেডি? আমি 5 মিনিটের মধ্যে আসছি। ইরফাত এক সরকারি কোয়ার্টারের সামনে গাড়ি থামায়। ছাতা হাতে এগিয়ে আসছে শুভা ইরফাদের সহপাঠী ছিল একটা সময়। সে একজন সিনিয়র নার্স, ইরফাদের খুবই বিশ্বস্ত ফ্রেন্ড। ইরফাত ছাতা হাতে বাহিরে দাঁড়ায়। শুভা দ্রুত পায়ে এগিয়ে আসে ইরফাদের সামনে দাঁড়ায়। ইরফাতকে দেখে বলে, কেমন আছো? ইরফাত চোখ নামিয়ে উত্তর দেয়, ভালো। তুমি? এই তো। মেয়েটি গাড়িতে আছে। তোমার কথা মতো একটা ট্যাবলেট দিয়েছে। কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরতে পারে। যাও। কাজের বাইরে কথাই বলতে চাচ্ছ না? কাজ ছাড়া কি তুমি কিছুই বোঝো না? আগের মতোই রয়ে গেছো তুমি। ইরফাত কোনো কথার উত্তর দিল না, চুপচাপ ছাতা হাতে দাঁড়িয়ে থাকে। উত্তর না পেয়ে শুভা গাড়ির দিকে যায়। গাড়ির দরজা খোলা। মেয়েটির সিট পিছনের দিকে হেলানো। বিছানা না হলেও আরামেই যেন শুয়ে আছে। শুভা গাড়িতে ওঠে। গাড়িতে থাকা মৃদু আলো পড়ছে সিনথিয়ার উপর। গায়ের রং আহামরি ফর্সা না, উজ্জ্বল শ্যামলা। কালো মেঘের মতো দুটো টানা টানা ব্রু। চোখের ঘন পাপড়িগুলো উপরের দিকে কোঁকড়ানো। বন্ধ করা দু চোখেও যেন উপসে পড়া মায়া। সৃষ্টিকর্তা প্রদত্তভাবে সুনিপুণভাবে আঁকা উষ্ঠযুগলের চারপাশ। সদ্য বের হওয়া কচি পাতার মতো পাতলা উষ্ঠযুগল। কপালে আর কপলের পাশে কান ঘেঁষে কচি ঘাসের মতো গজানো পাতলা পাতলা লোমগুলো যেন এক বিশেষ চিত্রকর্ম, বেশি নজর কাড়া। শ্যামলা রঙের মানুষ এত সুন্দর হয়? শুভা নিজের চোখই সরাতে পারছে না। তবে হাতে সময় কম, সে কাজে মন দেয়। আগাগোড়া চেক করে শুভা, শুধু একটা জায়গা বাদ। শুভা সিনথিয়ার ওড়না সরায়। গলার কাছে থাকা জিপার টেনে নিচে টেনে নেয়। অন্তর্বাসে হাত ঢুকিয়ে পেয়ে যায় কাঙ্ক্ষিত বস্তুটি। তারপর সোজা বাহিরে চলে আসে। তারপর ইরফাতের হাতে তুলে দেয়। ইরফাত চিঠির বাস খোলে। সূচনায় চোখ না থেমে চোখ আটকে যায় চিঠির নিচে। সেখানে লেখা রাফি।
সিনথিয়া, জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমার জীবন দুর্বিষহ। কোনো কিছু আমার হাতে ছিল না। আমি নিরুপায়। সেদিন পার্সোনাল লাইফ নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি। সব সত্য জানার জন্য আমাদের মুখোমুখি হওয়া দরকার, কিন্তু সে উপায় আর নেই। তবে তুমি চাইলে হতেও পারে। আমি কোথায় আছি জানি না। শোনো, পৃথিবীর সকল তথ্য আমার কানে আসে, কিন্তু আমার খবর কারো কাছে পৌঁছায় না। এই চিঠি তোমার হাতে পৌঁছানো মানে আমার জীবন মরণ তোমার হাতে, আর আমার বাসা মানে তোমার মুক্তি। আমি একটা জায়গায় বন্দি আছি। যারা আমাকে বন্দি রেখেছে তারা একটি গ্রুপ। তারা শুধু আমাকে একা বন্দি করেনি, আমার মতো আরও অনেকেই আছে। তাদের একটা সৎ উদ্দেশ্য আমাকে বন্দি রেখেছেন। তবে সৎ উদ্দেশ্য সফল না হলে হয়তো তারা নিজেদের বাসাতে আমাদের ক্ষতি করবেন। বলতে গেলে তারা নিরুপায় হয়ে হয়তো আমাদের প্রাণ নেবেন। তাদের সবার জীবন সম্পর্কে তুমি শোনো। 10 বছর আগে এই গ্রুপের কারো বাবা, কারো চাচা, কারো ভাইকে তুলে নেওয়া হয়। পলিটিক্স ইস্যু। তুমি বুঝবে না। তারা এখন কোথায় কিভাবে আছে কেউ জানেন না। আমাদের দেশ সম্পর্কে তুমি জানো সবই। দেশের পুলিশ সম্পর্কেও জানো। গত 10 বছর আগে এই গ্রুপের বাবা ভাইদের মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। 10 বছরে কেস লড়তে লড়তে তাদের পরিবারের জীবন শেষ। তবুও তারা ন্যায় বিচার পায়নি। তাদের মধ্যে কারো মা শয্যাশায়ী। মৃত্যুর আগে ছেলেকে শেষবারের মতো দেখতে চান একজন মা। কারো স্ত্রী অসুস্থ, কারো মেয়ের বিয়ে, কারোর ছেলের বিয়ে। বাবা মানে কি তুমি তো বোঝো। এই সকল সময়ে বাবা নামক মানুষটিকে একজন সন্তান কতটা চায় বোঝো। যদি মৃত্যু হতো তারা মেনে নিতেন, তবে আমৃত্যু বাবাহীন জীবন কতটা যন্ত্রণার আমরা সবাই বুঝি। তারা সকলেই চান পরিবারে 10 বছর আগে হারিয়ে যাওয়া মানুষটি ফিরুক, মৃত্যুর আগে অন্তত ফিরুক। আর মৃত্যু হলে তাদের লাশ অথবা হাড় অন্তত পরিবারের কাছে পাঠানো হোক। তারা ওই জন্য জীবনের শেষ চেষ্টায় নেমেছেন। একবার তাদের প্ল্যান শোনো। তারা আমাদের কাছে কোনো প্রমাণ না রেখে তুলে এনে বন্দি রেখেছেন। তারা এই সকল ছেলে মেয়েদের জীবনের বিনিময়ে তাদের প্রিয়জন ফিরে পাওয়ার দাবি করবেন। এটাই আমাদের আটক রাখার উদ্দেশ্য। কিন্তু এই দাবিতে তারা মাঠে নামলেই উপরমহল ইরফাত সিনহার হাতে সকল বার দিয়ে দিবেন। আর ওনার মতো চতুর পুলিশ অফিসার যেভাবেই হোক এর জাল ভেদ করে সবাইকে মুক্ত করবেন। এটা বিষয়টি তারা পরে বুঝতে পারেন। তাদের প্ল্যান কাজ করবে না, সাথে নিজেরাও ফেঁসে যাবেন। কেস এমনিতে জটিল মোড় নিয়েছে। ইরফাত সিনহা সুলছাড়া অভিযান চালাচ্ছেন। খুব শীঘ্রই হয়তো এই গ্রুপ অবধি পৌঁছে যাবেন। এই মুহূর্তে আমাদের পাওয়ার ক্লু ফেলেই ইরফাত সিনহা প্ল্যান মাফিক আসবেন, আর তার সাথে ফেরে ওঠা দুষ্কর। এই গ্রুপের সদস্য হয়তো নিজেদের বাঁচাতে আমাদেরকে মেরে ফেলবেন। পুলিশ আর ওই গ্রুপের চক্করে মাঝখান থেকে আমাদের মতো মানুষগুলোর জীবন রিস্কে। তারা এখন অন্য কিছু চাইছেন। গ্রুপের সকল সদস্য মিলে প্ল্যান করেছেন। তারা চাচ্ছেন ইরফাত সিনহাকে কিছুদিনের জন্য লুকিয়ে রাখতে। তার জীবনের বিনিময়ে তাদের প্রিয়জনের মুক্তি দাবি করবেন। কারণ ইরফাত সিনহা উপরমহলের অনেক কর্মকর্তার চোখের মণি। তিনি দেশের মূল্যবান সম্পদ। তার উপর ইরফাত সিনহার বাবা ছিলেন কর্নেল। তাকে বন্দি করার বিনিময়ে বহু সাধারণ প্রাণ বেঁচে যাবে। কিন্তু সিনহাকে তুলে আনা কোনোভাবেই সম্ভব নয়। অনেকবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ। তাদের এখন সহযোগিতা দরকার। সিনথিয়া, তুমি না দেশের জন্য মানব সেবা করার জন্য সদা প্রস্তুত? মানব সেবায় তুমি জীবন উৎসর্গ করতে চাইতে। সময় এসেছে সিনথিয়া, তোমার জীবন উৎসর্গ করতে হবে না। একটু সহযোগিতা করতে পারলে কত মানুষের প্রাণ বেঁচে যাবে তুমি ভাবতেও পারছো না। প্ল্যানটা শোনো। কয়েকদিনের মধ্যে আমি বাসায় ফোন দিয়ে বলবো আমি দেশের বাইরে। বিপদের কারণে কন্ট্যাক্ট করতে পারিনি। তারা কেস তুলে নেবে, মানে তুমি মুক্ত। তবে তোমাকে সকল সাধারণ মানুষের জীবন রক্ষার্থে শুধু একটা ছোট্ট কাজ করে দিতে হবে। গোপন সূত্রে জানা গেছে ইরফাত সিনহা তোমার পক্ষে আছেন। তাই তারা ছাড়া পাওয়ার পর তদন্তের জন্য অবশ্যই তোমাকে তার পার্সোনাল নাম্বার দিবেন। তুমি ওইখান থেকে বের হওয়ার পর এই গ্রুপ থেকে জানানো তারিখে রাতের বেলা এসপিকে ফোন দিবে, আর এই গ্রুপে দেওয়া লোকেশনে এসে বলবে তুমি বিপদে পড়েছ। তিনি মেয়েদের খুব সম্মান করেন। দীর্ঘ বিশ্বাস তিনি আসবেন, আর তোমাকে ওখান থেকে সরিয়ে আনা হবে। তিনি তোমার ফোনের লোকেশন ধরে আসবেন। এই ক্ষুদ্র কাজটি ইরফাত সিনহা খুব সহজ মনে করে একাই করবেন। তার ডিপার্টমেন্টে কেউ জানবেন না। আর এটাই প্রয়োজন। তাকে ধরার জন্য সহজ রাস্তা প্রয়োজন। এরকম একটা সহজ চাল ছাড়া তাকে ধরা প্রায় অসম্ভব। চাইলে অন্য মেয়েদের নিয়ে করানো যাবে, কিন্তু এসপির নাম্বারে আননোন পারসন কল দিলেই তিনি সন্দেহ করবেন। একমাত্র তুমি হলে প্ল্যান নিখুঁত হবে। আর সহজ নিখুঁত মসৃণ প্ল্যান না হলে তাকে কেউ ধরতেই পারবে না। সিনথিয়া, তুমি এই দিকে সহযোগিতা করো,
আবার এটা ভেবো না তুমি এসপির ক্ষতি করছো। এই গ্রুপের কেউ ইরফাত সিনহার কোনো ক্ষতি করবেন না। আর একজন এসপির ক্ষতি করা কিছু সহজ কিছু না। সাধারণ মানুষ আর এসপির জীবন এক নয়। ওনার চুল পরিমাণও ক্ষতি হবে না, শুধু তার বিনিময়ে আটককৃত মানুষেরা ছাড়া পাবে, পরিবার পাবে, মৃত্যুশয্যাশায়ী মা তার সন্তানকে দেখতে পাবে, সাথে আমার সাথে আটকে থাকা সকল ভাই বোন মুক্তি পাবে। তুমি একটা বিষয় খেয়াল করেছ, আটককৃত আসামিকে 24 ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা যায় না, কিন্তু তারা তোমাকে আটকে রেখেছে। পুলিশকে যত সহজ ভাবছ তত সহজ নয়। তারা স্বার্থের জন্য অনেক কিছু করে। তুমি চাইলেও এখন মুক্তি পাবে না। তোমার মুক্তির পথ এই একটাই, তুমি চাইলে সাহায্য করতে পারো। দেখো, অনেক মানুষের জীবন তোমার হাতে, বাকিটা তোমার ইচ্ছা। যদি সাহায্য করতে না পারো তাহলে আবার পুলিশদের জীবন বৃত্তান্ত বলো না। এতে এখানে সবার জীবন শেষ হয়ে যাবে, সেজন্য তুমিই দায়ী থাকবে। রাফি। আকাশ থেকে জোরে পড়া ঝুম বৃষ্টিতে যখন ঠান্ডা শান্ত নীরব পরিবেশ, এই সময় কেউ কাঁথার নিচে উষ্ণতা খুঁজছে, কেউ বা ধোয়া ওঠা চা পান করে উত্তাপ চাইছে। এদিকে বরফ সিক্ত বৃষ্টির মধ্যে ছাতা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা এতক্ষণে শান্ত পুলিশ অফিসারের চোখ মুখ আগুনের শিখার মতো জ্বলে উঠছে। রাগের উত্তাপে নরম হাত হয়ে উঠছে আগুনে পুড়িয়ে দক্ষ হাতে গড়ে তোলা যেন কামানের কোনো লৌহবস্তু। নিমিষে যেন লৌহ শক্ত হাত দিয়ে ভেঙে গুড়িয়ে দিবে সব কিছু। আর রাগের উত্তাপের পরিমাণ তাপমাত্রায় কনভার্ট করলে হিট অ্যালার্ট জারি হয়ে যাবে। রাফি সামনে না থাকায় তাকে কল্পনায় সাজিয়ে দগ্ধ দাঁতের পেছনে মুহূর্তেই কয়েকবার পিষে ফেলে ইরফাত। তারপর দাঁতে দাঁত কেটে অস্পষ্ট স্বরে বলে ওঠে, রাস্কেল। ফেরার পথ। সিনথিয়া ঘুমাচ্ছে, মেডিসিনের প্রভাব আছে। ইরফাত গাড়ির লাইট অন করে। চলন্ত গাড়িতে দোল খেয়ে এলোপাথাড়ি বাতাসে দরুন হেলে পড়া ছোট গাছের মতো সামনের দিকে নুয়ে পড়ছে সিনথিয়া। ইরফাত গাড়ি থামায়। এই মুহূর্তে সিনথিয়া স্বাভাবিক না হলে গাড়ি চালানো সম্ভব না। তবে যেভাবে ঝুঁকে আছে, সিনথিয়া যে কোনো সময় শরীরের ভার রাখতে না পেরে সিট বেল্ট ছুটে যেতে পারে, যে কোনো সময় আঘাত লাগতে পারে। ঘুমন্ত অবস্থায় কোনো নারীকে স্পর্শ করা আপাত দৃষ্টিতে খারাপ দেখালেও কর্মক্ষেত্রে বিপদের সময় প্রত্যেক পুলিশ, আর্মি সহ আরও সকল নিরাপত্তা বাহিনীর কাছে পুরুষ নারী সমান। গত মাসে উঁচু ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাওয়া এক নারীকে ইরফাত পাঁজাকোলা করে তোলে। মানুষটি তো নারীই ছিল। পুলিশের কর্মক্ষেত্রে বিপদের সময় নারী পুরুষের একটি পরিচয় মানুষ। নারী সে তো সম্মানের। সে দৃষ্টিকোণ থেকে ইরফাত সিনহা দুবাহু ধরে সিটে ভালোভাবে বসিয়ে দেয়। তখনই বিপদ সংকেত। কয়েকটা শপিং মল ঘুরে ইরফাত সিনথিয়ার জন্য জিপার সহ কুর্তি খুঁজে এনেছিল, শুধুমাত্র সার্চ করতে যেন সুবিধা হয়। কিন্তু এই মুহূর্তে জিপারটাই যেন কাল হয়ে দাঁড়ালো। কুর্তির মাঝখান দিয়ে লাগানো জিপার পুরোটাই খোলা। জামার একাংশে হেলে পড়েছে হাতার উপর, সাথে ওড়না নেই। ইরফাত তৎক্ষণাৎ দৃষ্টি সরায়। সিটের চারপাশে ওড়না খোঁজে, কিন্তু খুঁজে পায় না। সিনথিয়ার ঘুম ভাঙার পরবর্তী সময়ের কথা কল্পনার জগতে একবার অনুভব করে ইরফাত যেন ভিতর থেকে ঘেমে উঠেছে। কোমরের তলাতে শিরশিরিয়ে উঠে মাথা জিম ধরে আসে সংকোচ, আত্মসম্মান ধূলিসাৎ হওয়ার চিন্তায়। ঘুম ছুটতে বেশি সময় লাগবে না সিনথিয়ার। যদি সিনথিয়া উঠে নিজেকে এই অবস্থায় দেখে, ভাবতেই কুল পায় না ইরফাত। কে কী ভাবলো এ নিয়ে কোনোদিনও ব্যথা না থাকলেও আজ যেন সে মানতে পারছে না। তার দায়িত্বে থাকা ঘুমন্ত মেয়েটি ভরসা বিশ্বাস করে ঝড় বৃষ্টির রাতে তার পাশে নিশ্চিন্তে বসেছিল। একটু পর যখন উঠে এই অবস্থা দেখবে, পৃথিবীর সকল পুরুষের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। এই দক্ষ হাতে অনেক অসাধ্য ইরফাত সাধন করলেও কোনো নারীর বক্ষস্থলের মাঝখানে ছুটে যাওয়া জিপার হাত দিয়ে স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয়। টেনে তোলা তো বহুদূর। যদি ঘুম থেকে উঠে মেয়েটি চিরকালের মতো তাকে ভুল বোঝে, তাও মেনে নিবে, তবুও জিপার লাগাতে পারবে না। ইরফাত চটপট করতে থাকে। এখন যদি মেয়েটি চোখ খোলে, ইস, সে আর ভাবতে পারছে না। এত অসহ্য অসহনীয় খারাপ তার কোনো দিনও লাগেনি। স্টিয়ারিংয়ের গোল চাকার উপর মাথা ঠেকায় ইরফাত। হঠাৎই মাথায় একটা বিষয় ধরা দেয়। ইরফাত সুবার নাম্বারে কল দেয়, তারপর গর্জে উঠে বলে, আই উইল কিল ইউ। এত রেগে যাচ্ছ কেন? জিপার ওপেন কেন? কী বলো? এমন হওয়ার তো কথা ছিল না। ইরফাত রাগে কেঁপে কেঁপে ওঠে। পাশে থাকা মেয়েটির তন্দ্রা ছুটলেই বিপদ, তাই যথাসম্ভব দাঁত পিষ্ট করে কথা বলে, মিথ্যা বলিস না সুবা, নিজের স্বার্থের জন্য এত তার নিচে নামিস না। আমি কি করলাম? এত কিছুর পরও আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম বেস্ট ফ্রেন্ড, তো বিশ্বাস ভাঙবে না। তোর সাথে আজকের পর আর কোনো সম্পর্ক নাই। একটা মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো? আর ইউ ম্যাড? তুই কি করেছিস ভেবে দেখেছিস? আমি একজন পুরুষ। মেয়েটির ঘুম থেকে উঠে যখন নিজেকে এমন অবস্থায় দেখবে, আমাকে কি ভাববে?
আমার কথা বাদ, মেয়েটি উঠে নিজেকে এই অবস্থায় দেখলে লজ্জায় অনুশোচনায় ধুকে ধুকে মরবে। একজন নারী হয়ে নারীর সম্মানের কথা ভাবলি না? প্রথমত একটা মেয়ের মনে করাতে ইরফাদের মতো পুলিশ অফিসারের এক বিন্দু কিছু আসবে যাবে না। এইটুকু জিভার খোলা তাতে কি এমন হয়েছে? মাথার চুল 5 আঙ্গুলে খামছে ধরে ইরফাদ। রাগে ক্রোধে হাঁসফাঁস করতে করতে বলে, উফ, আমি পাগল হয়ে যাব। এত হাইপার হচ্ছ কেন? ওই মেয়ে তোমাকে কি ভাববে? বরং ঘুম থেকে উঠে মেয়েটি ধন্য হয়ে যাবে। এসপি যেখানে পুরো পৃথিবীকে অ্যাভয়েড করে, সেখানে তাকে অন্তত এক পলক দেখেছে। মেয়েটির জীবন ধন্য ধন্য। সবাই কি তোর মতো? সবাই তোর মতো নিজেকে সস্তা মনে করে না। তোমার জন্য আমি আরও সস্তা হতে পারবো। তুই নারী জাতির কলঙ্ক। কেন করলি এমন? আমার আত্মার শান্তির জন্য, রাতে নিশ্চিন্তে ঘুমানোর জন্য। তুমি কী কারণে মেয়েদের পছন্দ করো না জানি, ওই কারণে আজ পর্যন্ত কোনো নারীর ভালোবাসা তুমি গ্রহণ করো না, আমারটাও না। তবে তোমার জন্য আমি আজও সিঙ্গেল। পুরো শহরের পুরুষ যে মেয়ের জন্য পাগল, তুমি তাকে রিজেক্ট করেছ। সে মেয়েটি এখনও তোমার অপেক্ষায় আছে। তুমি এত সহজে অন্যকে গ্রহণ করবে আমি তো মানতে পারবো না। তোমার মনে আছে একটা সময় তুমি বলতে, যদি কোনো দিন বিয়ে করি শ্যাম বর্ণের মেয়েকে বিয়ে করব। ওই মেয়েটি তো শ্যামাবতী। তোমার পার্সোনাল গাড়িতে পাশের সিটে কোনো দিন বাহিরের কাউকেই বসাও না। বেস্ট ফ্রেন্ড হিসাবেও কখনো আমাকে বসাওনি। তাহলে ওকে কেন বসিয়েছ? আমার সন্দেহ হলো ও তোমার প্রেমিকে কিনা। যে বাধা বেদ করে 10 বছরে তোমার মন পেলাম না, সে মনে অন্য কাউকে দিয়ে বসলে কিনা? তোমাকে জিজ্ঞেস করলে তো তুমি স্বীকার করবে না, আর আমি জানতেও পারবো না। তাই জিপারটা খোলা রেখেছি। যদি তোমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকতো তাহলে তুমি এতটা রাগ দেখাতে না, এত হাইপার হতে না। তোর কি মনে হয় গার্লফ্রেন্ড হলে আমি চেয়ে চেয়ে দেখতাম? আমি তা বলিনি। তুমি কেমন তা আমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি তখনও রিয়েক্ট করতে, তবে এতটা না। আমি তোমাকে চিনি তো। ইরফাত তোমার গলা কাঁপছে। গার্লফ্রেন্ড হলে তোমার মতো মানুষের গলা কাঁপতো না, এটাই বুঝতে চেয়েছিলাম আমি। ও জন্য ওই প্ল্যানটুকু করা। গার্লফ্রেন্ড হলেও এমন রিয়েক্টই করতাম? কখনোই না। মেয়েটি যদি গার্লফ্রেন্ড হতো জিপার খোলা থাকলেই বা কি? একজন সৎ আদর্শবান ভদ্র সভ্য ছেলের পার্টনার অবশ্যই এতটুকু বিশ্বাস রাখবে। ইরফাত এই কাজ করেনি। সে ঘুম থেকে উঠে যদি দেখে শরীরের অর্ধাংশ বেরিয়ে আসে, তবুও বিশ্বাস করবে না যে তুমি এই কাজটা করেছ। তুমি কেমন তা পুরো দেশবাসী জানেন। তোমার রিয়েক্ট বলে দিচ্ছে মেয়েটি অনেক দূরের। আমি নিশ্চিন্ত এবার। দেখো মেয়েটির ওড়না পিছনে ফেলে এসেছি। ওড়না তুলে একটু কষ্ট করে রেখে দাও। আর জিফার কে লাগাবে? জিফার লাগানোর কি দরকার? ওই মেয়ে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কি? আর না হলে একটু লাগিয়েই দাও, সে ধন্য হয়ে যাবে শিওর। নাকি পারবে না? তোমার মতো এত বড় পুলিশ অফিসার আর এটুকু জিফার লাগানোর ক্ষমতা নাই? আর যদি জিফার আমাকে লাগাতে হয়, আল্লাহর কসম করে বলছি আমি ওকে বিয়ে করে তবেই বাড়ি ফিরব। ইরফাত, এমনটা বলো না প্লিজ। আমি এখনই আসছি, প্লিজ গাড়ি থামাও। তোর আসার আগে যদি ওর ঘুম ভাঙে তাহলে বিয়ে করেই বাড়ি ফিরব। এত নির্দয় হইও না প্লিজ। আমি আসছি তো, এক্ষুনি আসছি। তুই আগে কান ধরে তওবা পাঠ কর। বল এমন ভুল কোনো দিনও করব না। সুভার সাথে সাথে তওবা পড়ে, তারপর বলে আর কোনো দিনও এমন ভুল হবে না। ইরফাত বলে, থাক, এত রাতে আসতে হবে না, আমি আসছি। ইরফাত রিস্ক নিয়ে গাড়ি চালায়। সিনথিয়া ডুলে পড়ছে বারবার, তবুও একটানে পূর্বের জায়গায় ফিরে। সুভা তড়িগড়ি করে গাড়ির দরজা ঠেলে ঢোকে। নিঃশ্বাস তার হাঁপড়ের মতো ওঠানামা করছে। ইরফাত গাড়ি নেমে দাঁড়ায়। সুভা কাজ শেষ করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। কাজ শেষ হওয়া মাত্রই ইরফাত গাড়ি স্টার্ট দেয়। সুভা যেন হাফ ছেড়ে বাসে। ইরফাতের গাড়ির স্টার্ট নেওয়া দেখে সুভা চেঁচিয়ে বলে, হেই পুলিশ অফিসার, একটা থ্যাঙ্কস তো দিবে। ইরফাত সাইড গ্লাস দিয়ে মাথা হালকা বের করে রহস্য হাসি হেসে বলে, আর যাওয়ার পথে যদি বিয়ে করি? না ইরফাত, তুমি এটা করবে না, প্লিজ প্লিজ। আমি মরে যাব তাহলে। সেই তুই যেখানে খুশি যা। ঘন্টা পেরিয়ে গেছে। সিনথিয়ার ঘুম কাটলেও সে স্বাভাবিক হতে পারেনি। কথা জড়িয়ে যাচ্ছে। দুর্বলতায় চোখ বুজে আসছে বারবার। তবে দুর্বলতার গড়িয়েও সিনথিয়া ইরফাদের মধ্যে একটু পরিবর্তন লক্ষ্য করেছে। এই 1 ঘন্টার মধ্যে ইরফাদ একটা কথাও বলেনি। দুবার পানির বোতল শুধু এগিয়ে দিয়েছে, তাও সামনের দিকে তাকিয়েই। একটু ঘুমের মধ্যে মানুষটা পুরোই চেঞ্জ। চোখ মুখের অবস্থা দেখে মনে হচ্ছে রেগে আছে। ঘুমের ঘরে কি উল্টাপাল্টা কিছু করে বসেছে সে? একে দুর্বল শরীর, তার উপর একজন এসপিকে প্রশ্ন করার সাহসিকতা না থাকায় ঠোঁটে বেঁচে থাকা কথাও ডোক গিলে খেয়ে নিচ্ছে সিনথিয়া। তার পা দুটো ঝিমঝিম করছে, ঠোঁট চোখ ঝাপসা হয়ে আসছে। ইরফাদের ফোন মিজু কেঁপে ওঠে এর মাঝে। গাড়ি থামিয়ে দূরে দাঁড়ায়। ইরফাদ,
জি স্যার। কখন ফিরবে? সব রুলস তুমি তো জানোই। আমি জানি তুমি কখনো রুলস ব্রেক করনি। সময় লাগবে স্যার। এত দূরে না গেলে হতো না? বুঝতে পারছো তো সব? থানার কথা কিভাবে বাহিরে যাচ্ছে? এত রাতেও ফেরোনি। কথা বাহিরে যেতে পারে। আমাকে জবাবদিহি করতে হবে। রিল্যাক্স স্যার। এত হাইপার হওয়ার কিছু নেই। বলবেন মেয়েটির লাইফ রিস্ক ছিল, তাই রাতে তার লাইফ রিস্ক এড়াতেই সেফ জোনে রাখা হয়েছে। তুমি কি চাচ্ছ? মেয়েটি দুর্বল, অসুস্থ ফিল করছে। আজ রাতে লকআপে রাখতে চাচ্ছি না। আচ্ছা একটা কাজ করো, মিসেস হুমায়রার বাসায় রেখে আসো, সেফ থাকবে। সকালের মধ্যে নিয়ে এসো। ওকে। ইরফাত গাড়ি চালাচ্ছে চুপচাপ। কোনো কথা নেই, সারা শব্দ নেই। সিনথিয়া নিজের মনের সাথে বুঝল যা হওয়ার হবে। বয়কে পেছনে ফেলে এসে মুখ দিয়ে কথা ঠেলে বের করে, আমি কখন ঘুমিয়ে গেলাম? ইরফাত উত্তর দেয় না। এবার সিনথিয়া ভালোভাবে ফিল করে বিষয়টা। ইরফাত কোনো কারণে রেগে গেছে শিওর, কিন্তু একজন এসপির সাথে পরপর কি করে কথা বলবে সে? কি করে প্রশ্ন করবে? কোনো কথাই বলছে না। ঘুমানোর আগেও তো সব ঠিকঠাকই ছিল, তাহলে এখন কি হলো? অজানা ভয় নিশানা বরাবর লেগে সিনথিয়া বুকে হাত রাখে। পত্রটি তো ঠিক জায়গায় আছে, তাহলে কি কারণে হঠাৎ ইরফাত কথা বন্ধ করলো? সে কি করে প্রশ্নটি করবে? সিনথিয়া তাল না পেয়ে বলে বসে, এখন কয়টা বাজে? ইরফাত নিরুত্তর। মনে হচ্ছে পুরো গাড়িতে সে একা। সিনথিয়ার কথা যেন তার কান অব্দি পোষায়নি। সিনথিয়া ভেবে পাচ্ছে না কি কারণে এমন করছে ইরফাত। সিনথিয়া আর চোখে ইরফাতের দিকে তাকায়। ইরফাত সামনে তাকিয়ে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। তার কথায় কোনো হেলদুল নেই ইরফাতের। রাতও গভীর হচ্ছে। বৃষ্টি শেষ হলেও রাস্তাঘাট পুরো শূন্য। জনমানবহীন শূন্য রাস্তার কিছু একটা খুঁজে বেড়ায় ইরফাত। অনেকটা খোঁজাখুঁজির পর অবশেষে একটি চায়ের দোকান খোলা পায়। দোকান দেখে গাড়ি থামায় ইরফাত। কফির জন্য রাখা মিনি ফ্লাক্স হাতে বাহিরে বেরিয়ে যায়। সিনথিয়া তখন ইরফাত কেন এমন করছে এ নিয়ে ভাবনায় ব্যস্ত। ইরফাত পেরে হাতের ফ্লাক্স এগিয়ে দেয় সিনথিয়ার দিকে। মুখে কোনো কথা না বলে, ফিরেও তাকায় না। সিনথিয়া বয়ে বয়ে ফ্লাক্স হাতে নেয়। ফ্লাক্সের ঢাকনা খোলে। ঘন জমট বাঁধা স্বরে মেশানো সাদা শুভ্র রঙের দুধ আগুনে পুড়তে পুড়তে ললাটে রং ধারণ করেছে। দেখতে লোভনীয় লাগলেও পৃথিবীতে তার কাছে যদি কোনো অখাদ্য কুখাদ্য লেগে থাকে তাহলে এটি। সিনথিয়া তা কী করে বলবে? সিনথিয়া নাও করতে পারবে না। ইরফাত গাড়ির স্টিয়ারিং ধরে আছে। ভঙ্গিতে বোঝা যাচ্ছে সিনথিয়ার খাওয়া শেষ হলে সে গাড়ি ছাড়বে। সে বয়ে বয়ে থম মেরে বসে থাকে। 5 মিনিট পেরিয়ে গেলেও খাওয়ার কোনো নাম নেই। ইরফাত পাশ ফিরে তাকাতেই সিনথিয়ার বুক ধক করে ওঠে। হাতের ফ্লাক্স দড়িগড়ি করে আঁকড়ে ধরে ডক ডক করে গিলে ফেলে সবচেয়ে অপছন্দের উষ্ণ তরলটি। এই মুহূর্তে তার কিচ্ছু করার নেই। এমনকি ইরফাত ভীষণ রেগে আছে। সিনথিয়ার খাওয়া শেষ হওয়া মাত্রই গাড়ি আবারও চলে। ইরফাত কথা বলছে না কেন? একটা কারণে এই বিষয় সিনথিয়া শিওর, কিন্তু কারণটা না জানলে তার যে স্বস্তি নেই। কথা শুরু না হলে জিজ্ঞেস করা যাবে না। আবার ভয় সংকোচ দূরে ঠেলে দিয়ে জিজ্ঞেস করলো, এখন আমরা কোথায় যাচ্ছি? ফিরে যাচ্ছি। কয়টা বাজে? প্রশ্ন কয়টা কয়েকবার থেমে থেমে করলো সিনথিয়া। ইরফাত আগের মতোই নিরুত্তর। লজ্জার মাথা গিয়ে সিনথিয়া সাহস নিয়ে বলল, আমার সাথে কথা বলছেন না কেন? আমার কোনো ভুল হয়েছে? ঘুমের ঘরে উল্টাপাল্টা। তখনই বজ্রধ্বনিতে ধমকে সুরে ভেসে আসে ইরফাদের গলায় একটি শব্দ, চুপ। সিনথিয়া পুরো জমে গেছে। সহজ আচরণে যে বারবার বলে যায় মানুষটির ইস্পাত সমান কঠিন রূপ আছে। তবদা খেয়ে বসে থাকে সিনথিয়া। অজানা কারণে চোখ পানিতে ভরে ওঠে, টুপটুপ করে। ইরফাত পুরো একটা ঘন্টা গাড়ি চালায় নিঃশব্দে। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। বয়ে সংকোচে গুটিসুটি মেরে বসে সিনথিয়া। 1.5 ঘন্টা নীরবতার পর ইরফাত ধীর গলায় বলে, একটা গল্প বলি। একটা শূন্য রাজ্যে রাজার ছিল একটি পুত্র। কিছুদিন যেতেই শূন্য রাজ্য আলো করে রাজকন্যার জন্ম হলো। রাজকন্যার বাবা সেদিন কি যে খুশি, তার চেয়ে বেশি খুশি রাজকন্যার ভাই। কল্পনাতে পরী বলতে আমরা যেমনটা বুঝি, রাজকন্যা ছিল পরীর মতোই, যেন টুপ করে আকাশ থেকে পড়েছে। রাজকন্যার ভাই তার নাম দিল ইবা। তার ভাই ছোটবেলায় ভাবত পরীর ডানা দুটো গজাবে। সে আশাতে দিন পার করলো, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। পরীর ডানা গজালো না, উঠতেও পারল না। ইবা ধীরে ধীরে বড় হতে থাকলো। ডানা কাটা পরীকে কাঁধে তুলে তার ভাই সারা রাজ্যে ঘুরে বেড়াতো। ডানা নেই তো কি হয়েছে, তার ভাই তো আছে। পুরো পৃথিবী দেখানোর জন্য সে অতিষ্ঠ, সেই যথেষ্ট। এভাবেই ভাই আর বাবার ভালোবাসায় ছোট্ট পরীর দিন 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 বড় হলো।
ছোটবেলা থেকে ইভা অন্যরকম ছিল, আর 5টা বাচ্চার মতো পুতুল নিয়ে খেলতো না। ব্যাট বল ছিল তার ভীষণ প্রিয়। পুরো ছাদ জুড়ে ঘাস লাগানো হয়েছিল তার ক্রিকেট খেলার জন্য। ইভা সবে ভার্সিটিতে উঠল। ওই সময়ে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলতো রাফসান। সে ছিল বাংলাদেশের মানুষের আবেগের নাম। ব্যাটিং আর বোলিংয়ে তার সুনাম ছিল আকাশচুম্বী। বিগত বছরগুলোতে বাংলাদেশ বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছিল। এক্ষেত্রে রাফসানের অবদান ছিল অনেক বেশি। দেশের সব পাগলা ফ্যান রাফসান বলতে অজ্ঞান ছিল। ওই সময়ে জাতির ক্রাশ বলা হতো তাকে। আমার বোন ছিল তার একজন অন্ধভক্ত। বাবা জানতেন মেয়ের খুশির জন্য বাবা সময় পেলে ইভাকে খেলা দেখতে নিয়ে যেতেন। মাঝে মাঝে ইভাকে রাফসানের সাথে সাক্ষাৎ, অটোগ্রাফ নিয়ে দিতেন। এখানেই শুরু। তারপর জল অনেক দূর গড়ায়। হঠাৎ করে শুরু হয় রাফসানের অধঃপতন। ক্রিকেট খেলায় যার নাম সবার আগে, সে হঠাৎ করে বদলে যায়। তার হাতে ওঠে না কোনো 4 ছক্কা। কখনো ব্যাটিং খারাপ, কখনো বোলিংয়ে খারাপ, কখনো ফিল্ডিংয়ে। যেখানে লাস্ট 4 বলে 4টা 6 মেরে ম্যাচ জেতানোর রেকর্ড আছে। অসংখ্যবার যে সেঞ্চুরি রেকর্ড করেছে, সে কখনো 1 বলে আউট, কখনো 1 ওভারেই। জিতে যাওয়া ম্যাচ প্রতিবারই হেরে বসে থাকে তার কারণে। সকলের চোখের মনি রাফসান হঠাৎ করে মুখ থুবড়ে পড়ে। ক্রিকেট খেলা বাঙালির আবেগের নাম। খেলায় হার জিত থাকবে, তবে আবেগ নিয়ে খেলার কোনো মানেই হয় না। সবার মুখে মুখে উঠে যায় রাফসানের অধঃপতন। খেলা শেষ তো রাস্তায় রাস্তায় মাঠে ঘাটে আলোচনা হয়। ইস, রাফসান এই বলে হারার কথা না। আজকের ক্যাচ মিস হওয়ারই কথা ছিল না। আজকে রাফসানের জন্য ম্যাচ হেরেছে। গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাফসানের জন্যই হেরেছে। পুলিশদের মধ্যেও আলোচনা হয়। টুকটাক তদন্ত শুরু। রাফসানের এই হার কি স্বাভাবিক নাকি ইচ্ছাকৃত? সন্দেহ বাড়ে। রাফসান ফিক্সিংয়ে খেলে। ওই সময়ে আমি প্রথম জানতে পারি ইভা রাফসান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আছে। ওই সময় ইভার সাথে বিষয়টি শেয়ার করি। ওকে ডেকে বলি, রাফসানকে নিয়ে কি পরিমাণ সমালোচনা হচ্ছে জানিস? হবেই তো, আমরা বাঙালিরা তো নিকৃষ্ট জাতি। ভালো হলে মাথায় তুলি, আর একটু কম বেশি হলে আশ্রয় ফেলি। অকৃতজ্ঞ। ওর খেলায় সন্দেহজনক বিষয় আছে। তুই নিজে ঠান্ডা মাথায় ভাব। এসব নিয়ে ইনভেস্টিগেশন হবে। ও যদি সত্যি ফিক্সিংয়ে খেলে থাকে আর গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ওর কারণে হেরে থাকে, প্রমাণ পেলে ওকে জাতীয় দল থেকে বহিষ্কার করা হবে। ভাইয়া তুমিও? আমি চাই না তুই কোনো কষ্ট পাস। জানি না কতদূর কি, আগে জানিয়ে দিলাম। মিষ্টভাষী সুদর্শন পুরুষ দিয়ে কিন্তু সংসার হয় না। মনে রাখিস, সুদর্শন দায়িত্ব জ্ঞানহীন পুরুষ কেবল ক্রাশ খাওয়া অবধি ঠিক আছে। সংসারের জন্য প্রয়োজন সৎ দায়িত্ববান পুরুষ। সে যদি কুৎসিত হয় তবুও সুদর্শনের চেয়ে ভালো। এটাই ছিল একজন ভাই হিসাবে বোনের প্রতি দায়িত্ব। তাকে কষ্ট পাওয়া থেকে দূরে রাখার চেষ্টা, বোনের প্রতি ভালোবাসা। আর একজন পুলিশ অফিসার হিসাবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ইভা এসব রাফসানকে খুলে বলে। রাফসান গুটির সাল হিসাবে আমার বোনকে ব্যবহার করে। সেদিন সন্ধ্যা হয়ে যায়, ইভা বাড়ি ফিরে না। বাবার চিন্তায় প্রেশার বাড়ে। আমি পুরো শহর তন্ন তন্ন করে খুঁজেছি। সেদিন রাতে খবর আসে আমার বোন আর ফিরবে না। রাফসান ইভাকে বিয়ে করেছে। বাবার শখের, আদরের নয়নের মণি। যখন বাবার কথা অমান্য করে বাড়ি ত্যাগ করে 2 দিনের পুরুষের জন্য, এসব দেখলে একজন বাবার হৃদয় রক্তাক্ত হয়ে যায়। তখন ওই মেয়ের দুচোখ কল্পনার রাজ্যের রঙিন স্বপ্ন বাসে। তাই ওই সময়ে সন্তান বাবার হৃদয়ের রক্তক্ষরণ স্পর্শ করতে পারে না। এবাও পারিনি। রাফসানের ইনভেস্টিগেশন শুরু হয় আমার হাত ধরেই। যত প্রমাণ মেলে তত ভেঙে পড়ি। আমার বোনের সংসার, সুখ, আনন্দ সব ধুলোয় মিশে যাবে। যে বোনের গায়ে কখনো ফুলের টোকা দেয়নি, সে অসহায়ের মতো কাঁদবে। আমি মন প্রাণ দিয়ে সেদিন চেয়েছিলাম এই সব কিছু মিথ্যে হোক, তবে আমার মনে ইচ্ছে পূরণ হয় না। 90% প্রুফ রাফসানের বিপক্ষে যায়। সেদিন আমার বোন বিয়ের পর প্রথম বাসায় ফেরে। কাঁদতে কাঁদতে 2 চোখে রক্ত জমে গেছে। আমার বোন দৌড়ে এসে আমার পায়ে পড়ে। 2 চোখের সিক্ত জলে আমার পা ভিজতে শুরু করে। এবার কাঁদতে কাঁদতে বলে, সন্দেহ করা তোমার ফ্যাশন। শেষ পর্যন্ত বোনের বরকেও ছাড়ছো না। আমি সেদিন বুঝলাম, ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায়। এবার ক্রিকেট বুঝে, কিন্তু স্বামীর প্রতি দুর্বলতায় সত্য মিথ্যা যাচাই করা ভুলে গেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, মাথা ঠান্ডা কর, তুই তো খেলা বুঝিস। তুই নিজেই ভালোভাবে চিন্তা কর। 1 বলে কি একটা মানুষ আউট হতে পারে না? 1 ওভারে এর আগে কেউ কি আউট হয়নি? কারোর জন্য পরপর ম্যাচ হারেনি বাংলাদেশ ক্রিকেট দল? আগে কখনো ফাইনাল ম্যাচ বাংলাদেশ কি হারেনি? তাহলে আজ রাফসানকে ঘিরে এত সমালোচনা কেন হচ্ছে? 1 বলে সবাই আউট হতে পারে।
ম্যাচ পরপর অসংখ্যবার হারতে পারে, তবে টাকার বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে ইচ্ছাকৃতভাবে আউট হয়ে যেয়ে ম্যাচ হেরে যাওয়া অন্যায়। তার জন্য ওই ক্যারিয়ার নষ্ট করো না ভাইয়া, আমি বলছি। ও আর এই ভুল হবে না। এইসব প্রুফ জমা দিলে মান সম্মান থাকবে না, ও মুখ দেখাতে পারবে না। আইনের চোখে সবাই সমান, ও জড়িত থাকলে শাস্তি ওর পেতেই হবে। ভালোবাসার চোখে তুই যা দেখছিস তা বল। যারা টাকার খেলায় মেতে ওঠে তারা এত সহজে সঠিক পথে আসে না। আইনের পথে থেকে তুমিও সন্দেহ ছাড়া কিছুই দেখো না, তাই তুমি সামান্য আউট হওয়া নিয়ে সন্দেহ করছো। আরে গাদা, রাফসান ফিক্সিংই খেলে, আগে থেকে নির্ধারণ করা থাকে ওকে কত বলে আউট হতে হবে এবং যে করে হোক ম্যাচ হারাতে হবে। এতে রাফসান অবৈধ টাকা পাবে, যার অঙ্ক অনেক বড়। টাকার বিনিময়ে দেশের নাম ডোবানো, জাতির আবেগ নিয়ে খেলা অন্যায় নয়। রাফসান না হয় টাকার জন্য এই কাজ করেছে, কিন্তু তাকে টাকা দেওয়ার কারণ কি? তাদের লাভ কি? যাদের সাথে রাফসান চুক্তিবদ্ধ হবে তার অর্থ চুক্তিকারীরা টাকা দিয়ে রাফসানকে কিনে নেবে। টাকা দিয়ে কেনা মানে তারা শতভাগ নিশ্চিত হবে আজ বাংলাদেশ ক্রিকেট টিম হারবে। ওই চুক্তিকারীরা তার উপর ভিত্তি করে জুয়ার আসর বসাবে, কোটি কোটি টাকার বাজি ধরবে তারা। উপর পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত জুয়ার সাইটের মাধ্যমে বাজি ধরবে। তরুণ সমাজ হুমড়ি খেয়ে দেশের পক্ষ নেবে, কারণ তারা রাফসানের উপর ভরসা করবে। তারা জানে রাফসান ভালো খেলে, আজ ম্যাচ জিতবেই, এই ভরসায় বাজি ধরবে। আর এই এক ম্যাচেই তরুণ সমাজ থেকে কোটি কোটি টাকা মুহূর্তেই হাতিয়ে নিবে র্যাকেট। ফিক্সিংয়ে খেলা মানে জুয়ার আড্ডাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে আসা। ওই এক ম্যাচ হারা মানে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হবে। যুবক সমাজ জুয়া খেলে নিঃস্ব হয়ে যাবে, ক্রাইম বাড়বে, টাকার নেশা কম বেশি সবারই আছে। অনেকে শখের বশে ধরবে, অনেকে আবার জেতার নেশায় জুয়ায় আসক্ত হবে। এর মারপেসে বাহিরে পাচার হবে দেশের টাকা। আমি এত কিছু জানি না, তুমি ওকে মাফ করে দাও। একজন পুলিশ দেশের হয়ে দশের হয়ে কাজ করে, তার কাছে আগে দেশ। অন্যায়ের ক্ষেত্রে সবাই আমার চোখে সমান, ভাই বোন বাবা যত কাছের কেউই হোক না কেন। অন্যায় করলে অন্যায়ের শাস্তি তাকে পেতেই হবে। তাই সেদিন এবার কথা আমি রাখতে পারিনি। এবার চলে যাই, ইনভেস্টিগেশনের সকল প্রুফ জমা দেওয়ার সময় আসে। ওই মুহূর্তে খবর আসে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি প্ল্যান বুঝে যাই, আমি রাফসানের মুখোমুখি হই। সে আমাকে কন্ডিশন দেয়, প্রুফ জমা দিলে আমার বোনকে আর কোনো দিনও জীবন্ত পাওয়া যাবে না। তার জীবন এমনিও দুলিশ্বাত, প্রয়োজনে মার্ডার কেসে সে যাবজ্জীবন জেল খাটবে। আমি তবুও দমে যাই না। এক হাতে প্রুফ জমা দিয়ে রাফসানকে ধরি। সে পাগলের মতো টালবাহানা শুরু করে। কোনো অ্যাঙ্গেল থেকে ইভাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকল প্রুফের ভিত্তিতে রাফসানকে জাতীয় দল থেকে সারা জীবনের জন্য বাদ দিয়ে দেওয়া হয়। এদিকে তদন্তের জন্য রাফসানকে জেলে রাখা হয়। কঠিন থেকে কঠিনতমভাবে জিজ্ঞাসাবাদের পরেও তার মুখ দিয়ে সত্য কথা বের হয় না। ওইদিকে ইভার চিন্তায় আমার বাবার হার্ট অ্যাটাক হয়। একদিকে বোন, অন্যদিকে বাবা, আরেকদিকে আমার প্রফেশন। ওই দুটো মাস আমার জন্য স্মরণীয়। আমার বোনকে পাওয়া যায় দীর্ঘ 6 মাস পর। পুরো দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত তোলপাড় করেছিলাম বোনের জন্য। রাফসানের এমন কোনো আত্মীয়, দূর সম্পর্কের আত্মীয় এমন কোনো জায়গা বাদ আমি রাখিনি। হসপিটাল, মর্গ, এমনকি পতিতালয় পর্যন্ত বাদ রাখিনি। অবশেষে আমার বোনকে পেয়েছি এমন জায়গাতেই যেখানে দেহ ব্যবসা চলে। আমি ছবি দেখালে তাদের মধ্যে একজন চেনেন এবং আমাকে এবার প্রেজেন্ট লোকেশন দেন। ভাগ্য ভালো ছিল, আল্লাহ সহায় ছিলেন বলে এত বড় র্যাকেটের হাতে পড়ে আমার বোন সেফ ছিল। কর্নেলের কন্যার পরিচয় আর প্রেগন্যান্সির 7 মাসের পৃথিবীর আলো না দেখার সন্তান সেদিন আমার বোনের ডাল হয়ে দাঁড়ায়। রাফসান ইভাকে এইসব জায়গায় বিক্রি করে দিলেও তারা 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়েটিকে খারাপ জায়গায় হস্তান্তর করেন না, বরং একটি স্বাভাবিক আশ্রমে দিয়ে দেন। তদন্তের শেষ প্রান্তে আমি আমার বোনকে সেদিন উদ্ধার করি একটি বৃদ্ধাশ্রম থেকে, যেখানে আমার বোন রান্নার কাজ করত। সে কি বিধ্বস্ত অবস্থা তার! চোখের নিচে কালের স্তূপ, শুকিয়ে কাঠ, পুরো রংটাই সেন্স। ওখানকার সকলে ইভাকে বাসায় ফিরতে বলেছে। ইভা ইচ্ছে করে ফেরেনি, আমাদের মুখোমুখি ও হতে চায়নি। ইভা বাড়ি ফিরল। রাফসানের কেস আরও শক্তিশালী করার জন্য ইভার জবানবন্দির প্রয়োজন হলে সে সাক্ষী দিল না, উল্টো একদিন কেস তুলে নিল। অপরাধী সেই সুযোগে দেশ ছাড়ল। মেয়েরা ভালোবাসলে এত উন্মাদ হয় সেদিন আমি বুঝলাম। ইভা সেই থেকে আর হাসে না, কথা বলে না। আমাদের সুখের রাজ্যে অন্ধকারে তলিয়ে গিয়েছিল। কয়েক মাস পর নতুন অতিথি এলো। হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওইটুকু বাচ্চাকে ইভা অনেক মারত, সহ্য করতে পারত না। সাইকিয়াট্রিস্ট দেখানো হলো, কাজ হলো না। এভাবে চললে আমার বোন বাঁচবে না। তাকে নিয়ে আমি সময় পেলে সেই আগের মতো পুরো শহর ঘুরে বেড়াতাম।
তাকে মেডিটেশন করতাম, গল্প করতাম। অনেক অনেক স্ট্রাগলের পর ধীরে ধীরে ও সুস্থ হলো। পরবর্তীতে ওকে আমি আবারও ভার্সিটিতে অ্যাডমিট করালাম। বিভিন্ন ডিবেটে নাম দিয়ে আসতাম। ও ব্যস্ত হতে থাকলো। ওর ডিবেট দল একবার দেশব্যাপী সুনাম অর্জন করলো। দেশের মানুষ তাকে এক নামে চিনতে শুরু করলো। পুরো দেশবাসীর সামনে চ্যানেলে চ্যানেলে ওর ইন্টারভিউ দেখাতো। সেদিন খুশিতে বাবা আর আমি টিভি অন করে বসে রইলাম। প্রশ্নের এক পর্যায়ে তাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করা হলো। আচ্ছা মিস ইভা, শুনেছি আপনার জীবন খুব কম জিনিসই আছে যা আপনি পারেন না। আপনি সর্বগুণে গুণবতী মেয়ে, কিন্তু আপনার হাতে নষ্ট হয়েছে এমন কিছুর নাম বলুন। ইভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে মূল্যবান দামি জিনিসটি হলো আমার জীবন। সেদিন পাশাপাশি বসে আমরা দুই বাবা ছেলে একে অপরের পানে তাকাতে পারিনি। বুক ভারী হয়েছিল। ওভাবে নড়চড়হীন বসেছিলাম কতক্ষণ জানা নেই। বলে উষ্ঠ দুটো গোল করে ফোঁস করে শ্বাস ফেলে ইরফাত। ঊর্ধ্বপানে সে চোখ বন্ধ করে ফেলে। বুকের ভিতরে লুকোনো পুরনো ব্যথার স্মৃতিগুলো যেন মুখ দিয়ে রক্ত আকারে জমাট বেঁধেছে। বিন্দু বিন্দু গাম জমেছে কপালে। 30 সেকেন্ড পরে ইরফাত পাশ ফিরে তাকায়। সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে প্রবণ। কিন্তু এমন জীবন গঠন করো না যাতে তোমাকে আমার বোনের মতো সফলতার উচ্চ শিখরে পৌঁছে বিশ্ববাসীর কাছে বলতে না হয়, তোমার হাতে নষ্ট হওয়া মূল্যবান জিনিস তোমার জীবন। তোমার অবস্থা যেন আমার বোনের মতো না হয়। ঠিক এই কারণেই তোমার কেস আমি হাতে নিয়েছিলাম। ঠিক এই কারণেই উপর মহলের সাথে তর্ক বিতর্ক করে নিজের কর্মের বাহিরে গিয়ে আদালতের অনুমতিতে তোমার লাইফ রিস্ক এড়াতে তদন্তের সুবিধার্থে তোমাকে সেফ কাস্টাডিতে রেখেছিলাম, যাতে খুব তাড়াতাড়ি তুমি মুক্তি পাও। এই কারণে 24 ঘন্টার বেশি সময় ধরে তুমি আসো আমার হেফাজতে। ক্লিয়ার? 24 ঘন্টার কথাটা মনে পড়ে সিনথিয়ার বুকটা ধক করে কেঁপে ওঠে। চিঠি কি করে দেখলো ইরফাত? তার জানার অন্তরালে কত কিছু হয়ে গেছে। এই মানুষটার জন্য কি না কি করে গেছে। এরপরও সত্যি লুকিয়ে রেখেছে সে অপরাধী, সে একটা পয়জন। এবার সিনথিয়া ভালোভাবে উপলব্ধি করে কেন ইরফাত এত সময় ধরে কথা বলেনি। কিন্তু চিঠিটা তার কাছেই আছে। তাহলে চিঠির রহস্য ইরফাত কি করে জানলো? ইরফাত শক্ত গলায় বলে, আপনাকে নিতে আসবেন মিসেস হুমায়রা আহসান। রাতটুকু আপনি তার হেফাজতেই থাকবেন। এবার নামুন। ইরফাদের মুখে প্রথম দিন কয়েকবারের জন্য আপনি শুনেছিল সিনথিয়া। এরপর থেকে সে নিজে থেকেই তুমি সম্বোধন করে আসছে নির্দ্বিধায়। রাগের প্রকোপ আপনি সম্বোধনেই বুঝে গেল সিনথিয়া। কিন্তু ইরফাত ভুল বুঝছে। সিনথিয়া দোটানায় ভুগেছে চিঠি নিয়ে। বললে যদি চিঠিতে লেখা 10 বছরের বন্দি মানুষগুলো মুক্তি না পায়, ওই কারণেই তো সে কিচ্ছু বলেনি। নিজের মুক্তির কথাও ভাবেনি। এটাও বুঝে দেখলো না এর কারণে এইভাবে রাগ করলো। ভুল বুঝলো। অজানা ভয় সংকোচে গলা জড়িয়ে আসে তার। একজন এসপি তার সাথে যত সহজে কথা বলতে পারে, সে তো তত সহজে এসপিকে বলতে পারছে না। ইরফাত মিসেস হুমায়রার দায়িত্বে সিনথিয়াকে রেখে গাড়ি ঘুরাবে। শক্ত চোখ মুখ তার। একবারের জন্য নরম হয় না সে। একবারের জন্য চোখ তুলে তাকায় না। সোজা স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি এক টানে 2 চোখের নাগালের বাহিরে চলে যায়। সিনথিয়ার চোখ রক্ত লাল হয়ে আসে। এই ভুল কি সিনথিয়া কোনোদিনও ভাঙতে পারবে? ইরফাদের রাগ কেন কোনোদিন কি কমবে? সে কি আর নরম আচরণ তার সাথে করবে? সবই তো শুধু প্রশ্ন। সারা রাত দুশ্চিন্তায় 2 চোখের পাতা একার হলো না তার। ফুরফুরে সকাল। একদিনের টানা বৃষ্টি শেষে পুরো প্রকৃতি যেন নতুন করে সেজেছে। ফুটফুটে রোদ, আকাশ পরিষ্কার। তিথি আর রিমা আজ লুকিয়ে লুকিয়ে সিনথিয়ার সাথে দেখা করতে বেরিয়েছে। তিথি আর রিমা পাশাপাশি হাসছার কথা বলছে। শুভ্রভাইয়ের কি খবরের রিমা? আছে তার মতো ব্যস্ত। এত কিসের ব্যস্ত? কত দায়িত্ব ছেলেদের। দূর, আমি হলে কবেই ছেড়ে দিতাম। বিয়ে করেছি, ছেড়ে যাব কেন? রাখ তোর বিয়ে। বিয়ের পর কোনোদিন দেখা করেছিস? এসব মানুষ নিয়ে সংসার হবে? 10 মাসে একবারও দেখা করে না, ফোন করে না। আমি হলে কবেই পুরুত করে নাই হয়ে যেতাম। সবে কি আর তোর মতো 10টা ছেলের সাথে একসাথে লাইন মারে? এটাই তো প্রেমের মজা। তুই বুঝবি না কি এসব? হ্যাঁ, তুইও বুঝবি না ভালোবাসা কি। একদিন তুইও কাউকে ভালোবাসবি, তখন বুঝবি। বলে রিমা দেখে পাশে ছোট একটা ছেলে বেলি ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে যায় বেলি ফুলের মালা কিনতে। তিথি দেখে নিজের মাথায় হাত দেয়। হয়েছে, আজ যে কত ঢং দেখতে হবে এ মালা নিয়ে। আর আজ ফটোগ্রাফি করতে করতে হাত শেষ হয়ে যাবে আমার। রিমা ফুল হাতে নিয়ে প্রথমেই নাকের কাছে ধরে, শ্বাস টেনে নেয় আত্মা পর্যন্ত। এরপর দুজনে আবারও হাঁটে। তিথি অনর্গল কথা বলেই যাচ্ছে।
সেদিন একটা ছেলেকে দেখলাম, ওরে কিউট। আমি তো সাথে সাথে ক্রাশ খেয়েছি। তোকে দেখালে তুইও খাবি। ফার্স্ট থেকে উত্তর আসে না। তিথি ঘুরে দাঁড়ায়, তার পাশে রিমা নেই। কোথায় গেল? কখন গেল? তিথি হন্য হয়ে পুরো রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। রিমা কোথাও নেই, আশেপাশে কোথাও না। কোথাও না। ব্রেকিং নিউজ, সারাদিনে নিখোঁজ অন্তত 10, তার মধ্যে এই শহরের 2 জন। একজন রিজভী শিকদারের মেয়ে সৈতি শিকদার, অপরজন রিমা কবির। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে রং। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।